চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। আমার ভাতিজিকে এতটা পরিমাণে ভালোবাসা যেহেতু, তাহলে এভাবে লুকিয়ে থাকো কেন? ভুল তো মানুষেরই হয়, আমাদের বলতে। আমরা কি গার্ডিয়ান ছিলাম না? আর সেই সব কথা বাদ দাও, এখন আমার সাথে চলো। তোমার চোখ দিতে হবে না, আমি সব ব্যবস্থা করে ফেলেছি। তবে 2 মাস পর রিয়ার চোখ চেঞ্জ করা হবে। মাথায় অনেক বড় আঘাত পেয়েছে তো এই জন্য। আর তোমাকে আমার অনেক ভালো লেগেছে। কেন জানো? কালকে তুমি যেইভাবে বলছো না আমাকে রিয়ার কথা, আর তুমি জানো আমার ভাতিজির বিয়ে অন্য কারোর সাথে হয়ে যাবে। এরপরও এই ভালোবাসার টানে তোমার চোখ দিয়ে দিতে চাইছো। আমার ভাতিজির জন্য তোমার থেকে আর কোনো বেস্ট ছেলে হবে না। পাখির কাছ থেকেও আমি তোমার বিষয়ে সব শুনেছি। আমি জানো এখন আর নিজের মাঝে নেই। কাকে কি বলেছে আমি? শেষমেশ রিয়ার চাচাকেই সব বলে দিলাম। না না, এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না। রিয়া তো আমার কাছে একটু সুখ চাইছিল, যেন আমি ওর সামনে থেকে চলে যাই। তাড়াতাড়ি উঠে দাঁড়ালাম, যেই পা বাড়াবো তখনই রিয়া আমার হাত ধরে বলল, আর কত পালিয়ে বেড়াবেন? এখন সময় এসেছে নিজেকে প্রকাশ করুন। আপনি চলে গেলে আমার আপুর খেয়াল কে রাখবে? আপনি গেলে আপুকে কে এভাবে আড়াল থেকে ভালোবাসবে? এখনো কি চলে যাবেন? মায়া আমার কানের কাছে মুখ এনে বলল, ভাইয়া এখনই সময়, নিজেকে কাজে লাগাও। পাখির হাত ছাড়িয়ে বললাম, পাখি আমি চাই না রিয়া আমার জন্য কষ্ট পাক। আমি তোর সুখের জন্য এইসব করছিলাম, কিন্তু ও বুঝলো না। আর আমি জানতাম না এই ডাক্তার তোমার চাচা হয়। আসি, ভালো থাকো। এভাবে আর কত পালিয়ে বেড়াবে দীপু? একসাথে সবাই ভিতরে ঢুকলো, আর রাসেল ভাই সামনে এসে এই কথাটা বলল। আম্মু আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে বলল, বাবা আমাদের ভুল হয়ে গেছে, আমি তো তোর ভালোর জন্য এইসব করেছি। সত্যি কথা বললে তুই কষ্ট পাবি, তাই এইসব বলছি। এজন্য তুই আমাদের ছেড়ে চলে যাবি? পাখি সবার মাঝে বলে উঠলো, আর কত কষ্ট দিবেন সবাই ভাইয়াকে? সেই দিন রিয়া আপু ভাইয়াকে বিদায় দিয়ে দিয়েছে, আজকে আপনারা দিয়ে দেন। একটা মেয়েকে ভালোবেসে ভাইয়া নিজের সবকিছু হারিয়ে ফেলেছে। পাখি আমার কাছে এসে আমার হাত ধরে বলল, চলেন আপনি আমার সাথে। এর থেকেও ভালো কোনো মেয়ের সাথে আপনার বিয়ে দিব। আমি সব সময় আপনার পক্ষে আছি ভাইয়া। রাসেল ভাই আমার হাত ধরে কান্না দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, আমাকে মাফ করে দাও দীপু, আমি অনেক বড় ভুল করে ফেলেছি তোমার সাথে। আমি ভাবতেও পারি নাই তুমি আমার বোনকে এতটা পরিমাণে ভালোবাসো। কালকে চাচা যদি কিছু না বলতো তাহলে তো আমরা কিছুই জানতাম না। অনেক হয়েছে আন্না, তোমার সাথেই আমার বোনের বিয়ে হবে, আর কষ্ট দিতে চাই না তোমাকে। আপু আমার কাছে এসে আমার মাথায় হাত দিয়ে বলল, অনেক বড় হয়ে গেছিস না? আমাদের অনুমতি নেওয়ার দরকার ছিল না একবার? রিয়া বলছে দেখেই তুই চলে যাবি? আমাদের একবার বলতি, আমি কি মরে গেছিলাম? সবার কথা শুনে আমার মুখ দিয়ে যেন কোনো কথাই বের হচ্ছে না। কি বলবো, বলার কোনো ভাষা পাচ্ছি না। এভাবে যে সবার সামনে ধরা পড়বো এটা ভাবতেও পারি নাই। আসলে সবাই আমাকে খুব ভালোবাসে, কিন্তু আমি সবার থেকে পালিয়ে বেড়াই। কি করব, কাছের মানুষ যদি কষ্ট দেয় তখন তো বেঁচে থাকার ইচ্ছাটাই মরে যায়। আপু আমার চোখের পানি মুছে দিয়ে বলল, কান্না করিস না ভাই। রিয়া এখন নিজের ভুল বুঝতে পেরেছে। সেই দিন ও রাগে তোর সাথে এই কথা বলেছে, আর তুই তাই বলে রাগ করে চলে যাবি? ওয়ানেক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, যা পিএইচডি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার। এই অ্যাপসে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্লাস, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, রকেট ব্যাংক, ক্রিপ্টো, পেপল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টায় 7 দিন গ্র্যাব সহায়তা পাবেন। তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন, অথবা গুগলে ওয়ানেক্স সার্চ লিখে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড VODO7 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত পান। দেখ সবাই তোর জন্য কেমন কষ্ট পাচ্ছে, আরেকবার শুধু এমন করিস। যা, রিয়া তোর জন্য অপেক্ষা করছে, দেখা কর গিয়ে। আর তোর চোখ দিতে হবে না, পাগল ছেলে, ভালোবাসার জন্য সব দিয়ে দিতেও রাজি। এই না হলে খাঁটি ভালোবাসা? ডাক্তার রামেশ বলল, আমার জীবনে নিজের চোখে দেখা সবচেয়ে সুন্দর ভালোবাসা এটা। সত্যি ভালোবাসা যদি সুন্দর হয়, ভালোবাসার মতো হয়। আজকের ভিতরে তোমার আর রিয়ার বিয়ে হবে, আমি কথা দিচ্ছি। আর এখানে যে বাধা দিবে তাকে আমি নিজ হাতে গুলি করব, হোক সে সেনাবাহিনী হোক বা সে পুলিশ। এই বিয়ে আজকেই হবে, দেখি কার বুকের পাটা আছে বিয়ে ঠেকাই। রাসেল এর মাঝে বলে উঠলো, কিন্তু চাচা ও তো এখন অসুস্থ। ডাক্তার ধমক দিয়ে বলল, চুপ করো, তোদের কারণে আজকে এই ছেলেটা মরতে বসেছে। লজ্জা করে না তোদের? আমি না থাকলে আজকে তো সত্যি সত্যি ও নিজের চোখ দিয়ে দিত। রাসেল আবার দ্বিতীয়বার আমার হাত ধরে বলল, দীপু আমি অনেক অনেক সরি, আমাকে মাফ করে দাও। আমি রাসেল ভাইয়ের হাত ছাড়িয়ে বললাম, আরে না ভাইয়া, মাফ চাইতে হবে না, কিন্তু আমি এই বিয়ে করতে পারবো না, আমাকে মাফ করবেন। সবাই একসাথে বলল, কিন্তু কেন? আমি বললাম, ওই বলছি না, আমি রিয়াকে কখনো কষ্টের মাঝে দেখতে পারবো না।
যতদিন আমি বেঁচে ছিলাম ততদিন আমার উদ্দেশ্য ছিল রিয়ার মুখে একটু হাসি ফোটানো। হয়তো ওকে আমি পাবো না, তবে কোনো সমস্যা নেই আমার। কিন্তু রিয়া সেই দিন আমাকে বলছে ওর সামনে যেন আমি আর না আসি, তাহলে ও সুখে থাকবে। আমিও সেটাই চাই, সাইমনকে বিয়ে করে ও সুখে থাক, এটাই আমি চাই। রাসেল সাথে সাথে আমাকে জড়িয়ে ধরে বলল, সত্যি তোমার মতো ছেলে আমার বোনের জামাই হবে, এটা ওর ভাগ্যের বিষয়। দীপু, আমি তোমার মনের কথা বুঝতে পেরেছি, আর বলতে হবে না। আমার চাচা রিয়ার সাথে তোমার বিষয়ে সব কথা বলেছে। সে খুব কান্না করছে তোমার কথা শুনে। ও ভাবতেও পারে নাই তুমি ওকে এতটা পরিমাণে ভালোবাসো। সেই দিন তো ও রাগ করে এই কথা বলেছে, তাই বলে তুমি চলে যাবে? ডাক্তার রমেশ আমার কাছে এসে বলল, বাবা, রিয়ার সাথে আমার কথা হয়েছে, ও খুব কান্না করছে তোমার জন্য। প্লিজ বাবা, সবকিছু ভুলে আমাদের মেয়ের কাছে যাও। আম্মু আমার মাথায় হাত দিয়ে বলল, বাবা সব ভুলে যা, তুইও তো রিয়াকে ভালোবাসিস, যা ওর কাছে যা, আর কষ্ট করতে হবে না তোকে। আমি ধপ করে ফুলের উপর বসে গেলাম, চোখ দিয়ে এখন আমার পানি পড়ছে। মনকে আমি কোনোভাবেই যেন বুঝাতে পারছি না। মানুষ সত্যি বলে, সত্যিকারের ভালোবাসার জয় তা যেন সবসময় হয়। আপু আমার হাত ধরে বলল, ভাই তোর কি হয়েছে? আম্মু আমার মাথায় হাত দিয়ে চুল ধরে বলল, বাবা তোর হঠাৎ কি হয়েছে, এভাবে কান্না করছিস কেন? আম্মুর দিকে তাকিয়ে বললাম, জানো আম্মু, আমি ওই মেয়েটার জন্য আজ পর্যন্ত বেঁচে আছি। ওর কারণে আমি শুধু এই দেশে ফিরে আসছি। জিজ্ঞেস করে দেখো বন্যাকে একবার, ও তো এখানেই দাঁড়িয়ে আছে। কেন আমি এই দেশে আসছি? আজকে আমাকে পালিয়ে বেড়াতে হচ্ছে কেন জানো? এই রিয়ার জন্য। ও আমাকে চায় না, কি দোষ করছি বলো আম্মু? ভালোবাসা কি ভুল ছিল আমার? ওর জন্য আমি পাহাড়ের উপর থেকে ঝাঁপ দিয়েছি, কি করি নাই বলো আম্মুর জন্য? তাও ওর ভালোবাসা আমি পেলাম না। ভুল তো মানুষেরই হয়। আজকে পর্যন্ত ওকে আমার এই দুই চোখ দিয়ে দিতে এখানে আসছি, এরপরও ও আমাকে ভালোবাসে না, আমাকে ছেড়ে অন্য একটা ছেলেকে ভালোবাসে। থাক আম্মু, আমি কারোর পথের কাটা হতে চাই না। ও সুখে থাক, আমি চলে যাব, লাগবে না আমার কাউকে। আমার কথা শুনে সবার মুখে কোনো কথা নাই, রুমে একদম নীরবতা চলছে। হঠাৎ করে বন্যা বলে উঠল, দীপু, রিয়া তোকে ডাকছে, যা দেখা কর গিয়ে। ভালোবাসা একটু অভিমান থাকেই, আর ও এতটা বুঝতে পারে নাই তোর ভালোবাসা। বুঝলে কি এমন অবহেলা করতো তোকে? আর ওকে তো তুই অনেক ভালোবাসিস, ওকে ছাড়া তুই বাঁচতে পারবি? আমি তোর বেস্ট ফ্রেন্ডের মতো না? আমি তোর মনের কথা বুঝি, তোর ভিতর এখন অনেক অভিমান জমে আছে, সব ভুলে যা। রিয়া এখন তোর পথ চেয়ে বসে আছে, ওকে হতাশ করিস না তুই। রাসেল বসে আমার হাত ধরে বলল, দীপু তুমি চাইলে আমি তোমার পা ধরতেও রাজি, প্লিজ আমার বোনকে একা রেখে চলে যেও না। পাশ থেকে রিয়ার বাবা আমার কাছে এসে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে বলল, সত্যি তুমি ছেলেটা অনেক ভালো, আর আমি তোমাকে কত ভুল বুঝেছি। আমার মেয়ের জন্য যে সবকিছু করতে পারে, আর আমরাই তাকে চিনলাম না। বাবা আমি বুঝতে পারছি তোমার ভিতরে অনেক অভিমান জমে আছে, সব ভুলে দাও আমার মেয়ের দিকে তাকিয়ে। তোমার হাত ধরে বলছি আমি তো তোমার বাবার সমান, আমাকে ফিরিয়ে দিও না। আমি তাড়াতাড়ি আঙ্কেলের হাত ছাড়িয়ে বললাম, না আঙ্কেল, এভাবে বলবেন না। তাছাড়া আমি রিয়াকে অনেক ভালোবাসি, ও ছাড়া তো আমার জীবন অসম্পূর্ণ। অবশ্যই আমি রিয়ার কাছে যাব। আম্মু আমার হাত ধরে একটা হাসি দিয়ে বলল, এই না হলে আমার ছেলে? দেখো সবাই, আজকে আমার ছেলে সফল হয়েছে। আমি জানতাম ও কখনো হারতে পারে না। সাথে আপু বলে উঠলো, সত্যি ভাই, তোর ভালোবাসা অতুলনীয়। আজকে সবাই তোর কাছে হাত জোর করে বলছে তুই যেন রিয়ার কাছে আবার ফিরে যাস। লক্ষ্মী ভাই আমার। আপু আমার কপালে একটা চুমু দিয়ে বলল, যা 2 তলায় যা, রিয়া তোর জন্য অপেক্ষা করছে। ডাক্তার রমেশ বলল, যাও বাবা, কিছুক্ষণ পর আমি তোমার চাচা শ্বশুর হব। এই বলে সবাই হাসতে লাগলো। আমি এই কথাটা শুনে একটু লজ্জা পেলাম। আপু আমার হাত ধরে মায়াকে দেখিয়ে বলল, এই মেয়ে কে দীপু? আমি মায়ের দিকে তাকিয়ে বললাম, আমার ছোট বোন হয় আপু, আমাকে 2 বার মরার হাত থেকে ওরা বাঁচিয়েছে। আপু ওকে ধন্যবাদ জানিয়ে বলল, আমাদের বাসায় একদিন যাবে কেমন? রাসেল ভাই আবার আমার দিকে তাকিয়ে বলল, এই ছেলে তুমি এখন এখানে দাঁড়িয়ে কি করো? আগে আমার বোনের কাছে যাও, সেই কখন থেকে ও তোমার জন্য অপেক্ষা করছে। যাও, ও তোমার পথ চেয়ে আছে তুমি যাবে বলে। আপু আমার হাত ধরে বলল, চল ভাই আমার সাথে। আমি বাইরে এসে মনের আনন্দে একটা হাসি দিলাম, চোখ দিয়ে এখন আবার আমার পানি পড়তে শুরু করলো। বন্যা আমার চোখের পানি মুছে দিয়ে বলল, পাগল ছেলে, এভাবে কান্না করার কি আছে? হ্যাঁ? আমি বললাম, দেখ বন্যা, আমার ভালোবাসা আজকে সফল হয়েছে। সত্যিকারের ভালোবাসা কখনো বিফলে যায় না, এটা তো সুখের কান্না। আপু বলল, আমি জানতাম ভাই তুই সফল হবি, কিন্তু তুই আমাদের সবাইকে কষ্ট দিলি, এই বিচার পরে করব, আগে রিয়ার সাথে দেখা কর গিয়ে। আমি বললাম, বন্যা আঙ্কেল আর আন্টি চলে গেছে? বন্যা আমার কথার উত্তর দিয়ে বলল, না যায় নাই, বাবা বলেছে তোকে না দেখে এই বাংলাদেশ থেকে যাবে না, এখন বাসায় আছে। আমি বললাম, আচ্ছা তাহলে বল হাসপাতালে চলে আসতে। 2 তলায় আসতে আপু বলল, যা ভাই, বেস্ট অফ লাক। ভিতরে গিয়ে যদি কোনো উল্টাপাল্টা কিছু করিস না, মেরে ফেলবো একদম।
একেবারে যেন রিয়া তোর বউ হয় সেই ব্যবস্থা করবি, নইলে শরীরের চামড়া তুলে ফেলবো। আপু আমার চোখের দিকে তাকিয়ে বলল, রিয়া নিজের ভুল বুঝতে পেরেছে, আর কিছু বলিস না জানো ওকে, ও তোর জন্য অনেক কান্না করেছে, আর তোর কথা চিন্তা করে গাড়ি চালাতে গিয়ে রিয়ার এই অবস্থা, ভুলভাল কিছু বলিস না আবার ওকে। মজা করে বললাম, আমার টান তো এখন আর টানবি না, রিয়া তো তোর পরিবারের একজন, তাই এখন তো ওরাই কথা বলবি। আপু চোখ রাঙিয়ে বলল, মার খাবি কিন্তু এখন। এই বলে ঠেলা দিয়ে ভিতরে ঢুকিয়ে দিল আপু। রিয়ার কেবিনের ভিতরে যেতেই দেখি রিয়া এক পাশ ফিরিয়ে শুয়ে আছে, হয়তো আমার অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছে। কোনো শব্দ না করে দরজা ভালো করে লাগিয়ে দিলাম, যাতে বাইরে কেউ ভিতরে আসতে না পারে। আস্তে আস্তে হেঁটে রিয়ার পাশে গেলাম, পাশে পড়ে থাকা চেয়ারটা নিয়ে রিয়ার মাথার কাছে বসলাম। রিয়া উল্টো পাশ হয়ে শুয়ে আছে, আমার ডান হাতটা ওর মাথার কাছে নিয়ে চুলগুলো হাতিয়ে দিতে লাগলাম। রিয়া খপ করে আমার হাত ধরে বলল, কি এখানে? আমি চুপ করে বসে আছি, দেখি আজকে রিয়া আমাকে চিনে নাকি। রিয়া আমাকে পাশ ফিরে দুই হাত দিয়ে আমার মুখ হাতিয়ে দেখতে লাগলো। কিছুক্ষণ পর রিয়া আমার মুখ থেকে হাত ছড়িয়ে উঠে বসলো। বেশ কিছুক্ষণ নীরব থাকার পর রিয়া বলে উঠলো, এখানে কেন আসলে? মন খারাপ করে বললাম, তুমি যদি বলো তাহলে এখনই চলে যাব। রিয়া বলল, তোমাকে তো আর আমি আটকে রাখি নাই, তবে যাওয়ার আগে আমাকে মেরে যাবে, আমার আর এই পৃথিবীতে বাঁচতে ইচ্ছা করে না। রিয়ার হাত ধরে বললাম, আমি তো তোমাকে ছেড়ে যেতে কখনোই চাই নাই, তুমি তো আমাকে বিদায় দিয়ে দিলে, বলছিলে তোমার সামনে দানো আমি আর না আসি। রিয়া, আমি তোমাকে কথা দিয়েছিলাম মনে আছে, তোমার সুখের জন্য আমি সবকিছু করতে পারি। রিয়া বলল, তাই বলে তোমার দুইটা চোখ আমাকে দিয়ে দিবে? এত কেন ভালোবাসো আমার? আমি তো এই ভালোবাসার মূল্য দিতে পারবো না। আমি বললাম, আমি বলি নাই রিয়া তুমি আমার ভালোবাসার মূল্য দাও, আমি তো তোমাকে বিয়ে করে আমার পাশে সবসময় রাখতে চেয়েছিলাম, কিন্তু তুমি থাকলে না। তোমাকে ভালোবাসা কি আমার কোনো অপরাধ ছিল? জানো রিয়া, আমার কষ্ট হয় কখন, যখন দেখি তুমি আমার সামনে সাইমনকে নিয়ে ঘুরে বেড়াও, বুকটা ফেটে যায় তখন আমার। রিয়া আমার হাতটা ওর বুকের মাঝে জড়িয়ে ধরে কান্না করে দিয়ে বলল, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দাও, আমি তোমার ভালোবাসা বুঝেও তোমাকে অবহেলা করেছি। কি করব বলো, আমার মনের ভিতরে একটা ভয় ছিল, আর তুমি সেই দিন আমি বলছি দেখে এভাবে চলে যাবে। একবার আমার উপর ভালোবাসার অধিকার খাটাতে পারলে না তুমি? বলতে তো পারতে আমার ভালোবাসার মানুষ শুধু আমার, জোর করে আমাকে বিয়ে করতে পারতে। না, সেটা করো নাই, আমি যা বলছি তাই করছো। কেন করলে এমন? আমার বুঝি কষ্ট হয় নাই? বোঝো না কেন আমার মনের কথা? আমি বললাম, ভালোবাসার অধিকার বলছো না রিয়া তুমি? জানো রিয়া, তুমি খুব বেঈমান, তোমার জন্য আমি এত কিছু করলাম, এরপরও আমি তোমার ভালোবাসা পেলাম না, আর বলতো জোর করতে, আর জোর করে বিয়ে করে কি করব যদি তুমি চলেই যাও পরে? আজকে আমার চোখ তোমাকে দিব বলে তুমি আমাকে আবার ফিরে পেতে চাও? আমি কারো দয়া দেখানো ভালোবাসা পেতে চাই না, তুমি সাইমনকে বিয়ে করো, আমার কথা ভুলে যাও। নীরব ছিলাম, আমাকে নীরবেই থাকতে দাও, আড়াল থেকে তোমাকে ভালোবাসবো এটাই আমার কাছে বেস্ট। আস্তে করে রিয়া আমার গালে একটা চড় দিল, কান্না সুরে বলল, আর কত আমাকে অপমান করবে? আমি বলছি তো আমাকে মাফ করে দাও, আমি তোমাকে অনেক অবহেলা করছি, প্লিজ দীপু আমাকে মাফ করে দাও। আমি এখন বুঝে গেছি তোমার চেয়ে বেস্ট আমার জীবনে আর কেউ নেই, যে আমার জন্য তার জীবন উৎসর্গ করে দিতে রাজি। আমি তাকে কিভাবে ভুলে থাকতে পারি? আমাকে ফেলে তুমি আর কোথাও যেও না, তুমি গেলে আমি এখন সত্যি সত্যি মারা যাব। আমি বললাম, জানো রিয়া, ভালোবাসার মানুষকে আমি কখনো দূরে রেখে যেতে চাই না, কিন্তু তুমি আমাকে বাধ্য করেছো। রিয়া আমার মুখে আঙুল দিয়ে বললাম, এইসব কথা বলে কি আমাকে আরো কষ্ট দিতে চাও তুমি? রিয়ার হাত ছড়িয়ে বললাম, না, আমি তোমাকে কখনো আঘাত দিয়ে কথা বলতে চাই না রিয়া, অনেক ভালোবাসি যে তোমাকে। রিয়া বলল, তোমাকে একটু জড়িয়ে ধরতে পারি দীপু? আমি বললাম, আমি তোমার কাছ থেকে অনুমতি নিব, কিন্তু তোমার কোনো বিষয়ে আমার কাছ থেকে অনুমতি নিতে হবে না রিয়া। এটা বলে রিয়া ধাপ দিয়ে আমার বুকের মাঝে পড়ে গেল, আমিও দুই হাত দিয়ে ওকে জড়িয়ে ধরলাম। রিয়া বলল, আমাকেও কখনো আর একা ফেলে রেখে যাবে না তো? আমি বললাম, আরে পাগলি, আমার জীবন থাকতেও না। রিয়া বলল, আমাদের কি ভাগ্যের মিলন। হ্যাঁ, আগে যখন আমার চোখ অন্ধ ছিল তখন তোমার সাথে আমার মিল ছিল, আর যখন আমি চোখে দেখতাম তোমাকে দূরে ঠেলে দিয়েছিলাম আমি, আর আজকে আমি অন্ধ আগের মতো, তুমি নতুন করে আবার আমার জীবনে এলে, তোমাকে এখন অনুভব করতে পারছি, কিন্তু দেখতে যে পারছি না। জানো দীপু, তোমাকে দেখার এখন আমার খুব ইচ্ছা করছে, মনে হয় জানো জনম জনম ধরে আমি তোমাকে দেখি নাই। রিয়ার মাথায় হাত দিয়ে বললাম, আরে বোকা মেয়ে, এই তো কয়েকদিন পর থেকে তুমি আবার নতুন করে সবকিছু দেখতে পারবে, আর নইলে বলো এখনই আমার চোখ তোমাকে দিয়ে দিই। রিয়া আমার কথা শুনে জড়িয়ে থাকা অবস্থায় আমার পিঠে ঘুষি দিয়ে বলল, মেরে ফেলবো একদম এই কথা বললে, যেখানে তুমি আছো সেখানে আমি কিভাবে অন্ধ থাকতে পারি? তুমি থাকলেই হবে আমার পাশে, আমি তো তোমাতে মগ্ন থাকতে চাই সব সময়। এখন থেকে এই মুহূর্তের পর থেকে আমার কাছে এই দীপু বেস্ট, আর সারা জীবন থাকবে। রিয়াকে সরিয়ে ওর মুখে দুই হাত দিয়ে ধরলাম, কপালে একটা কিস করে বললাম, অনেক অনেক ভালোবাসি রিয়া আমি তোমাকে, আমাকে আবার দূরে সরিয়ে দিবে না তো? আরেকবার যদি এমন করো না তখন কিন্তু সত্যি সত্যি মরে যাবো আমি।
তখন কিন্তু হাজার খুঁজলেও আমাকে পাবে না। রিয়া হাত দিয়ে আমার চোখের পানি মুছে ঠোঁটে একটা কিস করে বলল, এই পাগল ছেলে, আমাকে কেন এত ভালোবাসো আমি বুঝি না। এই অন্ধ মেয়ের কাছে কি এমন পেয়েছে এই ছেলে বুঝি না। রিয়াকে ধমক দিয়ে বললাম, সাবধান, আমার বউকে একদম অন্ধ বলবে না। আর আমি তোমাকে না, আমার রিয়াকে ভালোবাসি। রিয়া ঠোঁটের কোণে হাসি টেনে বলল, তাই নাকি স্যার? তাহলে আমি কে? আমি বললাম, কি জানি তুমি কে, তবে আমার সামনে থাকা মানুষটাকে আমি অনেক অনেক ভালোবাসি। রিয়া বলল, আমিও তো আমার বেবিকে অনেক ভালোবাসি। যতদিন বেঁচে থাকবো ততদিন তোমাকেই শুধু ভালোবেসে যাব। হঠাৎ আমার রিয়ার গাড়ি অ্যাক্সিডেন্টের কথা মনে হলো, তাই রিয়াকে বলে উঠলাম, রিয়া তুমি অ্যাক্সিডেন্ট করলে কিভাবে? রিয়া আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে জানো না বুঝি তুমি? হ্যাঁ, এক তো তোমার কথা চিন্তা করে তোমাকে খুঁজতে খুঁজতে এমন হয়েছে, আরেক আমার মন বলছিল আমি এই বিয়ে করব না। কেন জানি সাইমনকে আমার মন থেকে পছন্দ না, এজন্য আনমনে গাড়ি চালাতে গিয়ে এমন হয়েছে। আমি বললাম, আজকে যদি তোমার কিছু হয়ে যেত তাহলে আমি কি নিয়ে বাঁচতাম? হ্যাঁ, আরেকবার শুধু উল্টোপাল্টা কাজ করিও, এমন মাইর দিব না। রিয়া আমাকে থামিয়ে দিয়ে বলল, তুমি সত্যি আমাকে বিয়ের পর মারবে? আমি বললাম, মারবো না মানে অনেক, তবে মারটা হবে রোমান্টিক মার। কি বলো রিয়া? রিয়া আমার গালে চড় দিয়ে বলল, যা পাগল ছেলে, কি সব বলে। আমি বললাম, রিয়া তুমি আমাকে পেয়ে খুশি তো? রিয়া বলল, বাবু, অনেক অনেক, কতটা যে খুশি আমি বলার বাইরে। আমি বললাম, আমার অনেক স্বপ্ন ছিল তুমি আমার বউ হবে আর আমি হব তোমার স্বামী। আজ মনে হচ্ছে জানো আমার সেই ইচ্ছাটা পূরণ হতে চলেছে। রিয়া বলল, আমাকে নিয়ে তোমার কোনো স্বপ্ন নেই নাকি শুধু আমি তোমার বউ হব এটাই তোমার স্বপ্ন? মুখটা কালো করে রিয়া কথাটা বলল। আমি বললাম, আরে পাগলি মেয়ে, তুমি আসো দেখেই তো আমি রোজ তোমাকে নিয়ে হাজার হাজার স্বপ্ন দেখি, অনেক ভালোবাসি যে তোমাকে। রিয়া বলল, আমিও বেবি, অনেক অনেক লাভ ইউ। এর মাঝে দরজায় কে জানি টুকা দিল। রিয়া একটু রেগে বলে উঠলো, কি এভাবে বিরক্ত করছেন? অনেকদিন পর প্রিয় মানুষকে কাছে পেয়েছি, ভালো করে একটু কথাও বলতে দিবেন না নাকি? দরজার ভাই থেকে বন্যা বলে উঠলো, রিয়া আমি তোমাদের দেখতে সাইমন আর ওর পরিবার সবাই এসেছে। সাইমনের কথা শুনে আমি রিয়াকে ছাড়িয়ে বললাম, রিয়া তুমি সাইমনের সাথে কথা বলো কেমন, আমি বাইরে দাঁড়িয়ে আছি। আর সমস্যা নেই, আমি বলছি না তুমি চাইলে। রিয়া আমার মুখে হাত দিয়ে বলল, এমন মাইক দিব না, বলছি না আমার জীবনে এখন দীপু ছাড়া আর কেউ নেই, শুধু তুমি আর তুমি। চুপচাপ আমার পাশে বসে থাকো। মন খারাপ করে বললাম, রিয়া বিষয়টা বোঝার চেষ্টা করো, তোমার সাথে সাইমনের বিয়ে ঠিক আছে, ও হয়তো তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছে, আমার কথা ভুলে যাও। এবার জোরে দুইটা চড় দিয়ে রিয়া বলল, আমাকে ছাড়া তুমি থাকতে পারবে বলো? না আমি পারবো। তুমি কি চাও আমি তোমার চোখের সামনে মারা যাই? কতবার বলছি এইসব কথা একদম বলবে না। আমি বলছি তো আমার ভুল হয়ে গেছে, নাকি তোমার পা ধরে মাপ চাইতে হবে? এবার আমি রিয়াকে জড়িয়ে ধরে বললাম, সরি রিয়া, আমি এইসব আর বলবো না, আমার ভুল হয়ে গেছে। রিয়া বললাম, মনে থাকে জানো? আমি বললাম, 100 বার মনে থাকবে। রিয়া আমাকে ছাড়িয়ে বলল, একদম চুপচাপ দরজা খুলে আমার কাছে আসবে কেমন? যদি উল্টাপাল্টা কিছু করো না একদম পা ভেঙে ফেলবো, মনে থাকে জানো? আমি বললাম, জি মনের রানী, মনে থাকবে। রিয়াকে ছেড়ে দরজা খুলে দিলাম। দরজা খুলতেই সাইমন সহ ওর পরিবার সবাই ভিতরে ঢুকলো, তবে চোখ লাল করে সাইমন আমার দিকে তাকিয়ে একবার তাকিয়ে দেখলো। আমি দরজার কাছে দাঁড়িয়ে আছি, পিছন থেকে বন্যা বলল, দীপু রিয়ার কাছে যা। আমি বন্যার কথার উত্তর না দিয়ে দাঁড়িয়ে আছি, দেখি রিয়া কি বলে। হঠাৎ করে রিয়া জোরে বলে উঠলো, দীপু তুমি আমার কাছে আসবে নাকি তুমি চাও আমি তোমার সামনেই কিছু করে ফেলি? মুসকে একটা হাসি দিয়ে বললাম, দেখ বন্যা, আমার রিয়া এখন আমি ছাড়া কিছুই বোঝে না, এই না হলে ভালোবাসা? বন্যা আমার দিকে তাকিয়ে বলল, আগে রিয়ার কাছে যা শালা। আমি সাইমনকে পাশ কাটিয়ে রিয়ার কাছে গিয়ে দাঁড়াতেই রিয়া আমার একটা হাত ধরেই বুঝে গেল যে এটা আমি। জোরে একটা টান দিয়ে রিয়া আমাকে একেবারে আমি ওর বুকের মাঝে। এবার আমাকে শক্ত করে রিয়া বুকের মাঝে জড়িয়ে ধরলো। এটা দেখে সাইমনের পরিবারের সবাই চোখ বড় বড় করে আমাদের দিকে তাকিয়ে আছে। রিয়া আমাকে দুই হাতে জড়িয়ে ধরা অবস্থায় বলল, আপনাদের কাছে আমি মাপ চাইছি, আমাকে মাফ করে দিবেন। আর বিশেষ করে সাইমন তোমার কাছে, তুমি হয়তো এখানে আসো, আমার কথা যদি শুনতে পাও তবে শোনো। দীপু আর আমার মাঝে একটু অভিমান ছিল, এখন সব শেষ। আমার দীপু শেষমেশ আমার কাছেই ফিরে এসেছে, আমি এখন ওকেই বিয়ে করব। এর মাঝে সবাই একসাথে রুমে ঢুকলো, তবে এখানে একজন কাজীও আছে। ভাই আমার তো লজ্জায় মাথা কাটা যাচ্ছে, সবাই আমার দিকে তাকিয়ে আছে। আর এর মাঝেও রিয়া আমাকে জোরে চেপে ধরে ওর বুকের মাঝে ধরে আছে। রিয়া ভাবছে আমি হয়তো পালিয়ে যাব, ও তো আর কিছু নিচ্চোখে দেখতে পাচ্ছে না, লজ্জা তো এখন আমার লাগছে। রিয়াকে আস্তে করে বললাম, রিয়া এখানে সবাই আছে, প্লিজ পরে জড়িয়ে ধরো আমাকে, এখন ছেড়ে দাও। রিয়া মুচকে হাসি দিয়ে বলল, চুপচাপ এভাবে থাকতে পারো না? কই আমার তো লজ্জা লাগছে না। মনে মনে বললাম, কি এক মুসিবতে যে পড়লাম বাবা। আপুকে ইশারা করে বললাম, বোন রিয়াকে বল না ছাড়তে। আপু হাসি দিয়ে ইশারা করে বুঝিয়ে দিল, আরে থাক না এভাবে, সমস্যা কি? এর মাঝে সাইমনের বাবা বলে উঠলো, এখানে কি রং তামাশা শুরু হচ্ছে? কথা তো ছিল আমার ছেলের সাথে বিয়ে হবে এই মেয়ের, কিন্তু এসব কি? শেষমেশ একজন সাধারণ বডিগার্ডের সাথে। সি এই মুহূর্তে ডাক্তার রমেশ মানে আমার চাচা শ্বশুর বলে উঠলো, এখানে কোনো বাড়তি কথা হবে না, এখন আমার এই ভাতিজির সাথে মিস্টার দীপুর আজ এখানেই বিয়ে হবে। আর কাকে সাধারণ বডিগার্ড বলছেন?
আপনাদের যত সম্পত্তি আছে না সব এক নিমিষেই কিনে ফেলবে ও। দেখে সাধারণ মনে হতে পারে কিন্তু আসলেই ও অসাধারণ। কি আমার ছেলেকে সাধারণ বডিগার্ড বলে? আমি একটু তাকে দেখতে চাই। আমি সামনে তাকিয়ে বোঝার চেষ্টা করছি কে এই কথাটা বললো, কিন্তু দরজা দিয়ে ভিতরে প্রবেশ করলো বন্যার বাবা আর ওর মা। আর এই কথাটা বন্যার বাবাই বলল। বন্যা ওর বাবাকে দেখে বলে উঠলো, বাবা এত তাড়াতাড়ি চলে আসলে? আমি তাড়াতাড়ি রিয়াকে ছাড়িয়ে বন্যার বাবাকে জড়িয়ে ধরে বললাম, আঙ্কেল আমাকে মাফ করে দেন, কি করব বলেন, নিজেকে বুঝ দিতে পারি নাই, এই জন্য সবার থেকে পালিয়ে বেড়াতে হয়েছে। আঙ্কেল আমাকে ছাড়িয়ে বলল, আমাকে তো একবার বলতে পারতে, আমি কি হারিয়ে গিয়েছিলাম? আচ্ছা এসব কথা ছাড়ো, তুমি ফিরে আসছো এটাই অনেক। বন্যার মার সাথে কিছুক্ষণ কথা হলো। বাবা কাজীকে উদ্দেশ্য করে বলল, এখন কি বিয়ে শুরু করবেন নাকি আমার ছেলেকে আরো কষ্ট দিবেন? হঠাৎ করে সাইমন বলে উঠল, কিন্তু আমি যে রিয়াকে ভালোবাসি আর রিয়াও তো আমাকে ভালোবাসে। সাইমন রিয়ার কাছে গিয়ে বলল, রিয়া তুমি এটা করতে পারো না? রিয়া ঠাস ঠাস করে সাইমনের গালে দুইটা চড় দিয়ে বলল, কে তোকে ভালোবাসে? হ্যাঁ আমি একবার তোরে এই কথা বলছি, সেই দিন না একটা মেয়েকে নিয়ে রিক্সা দিয়ে ঘুরে বেড়াচ্ছিলি, মনে নেই? আর আজকে বলছিস আমাকে ভালোবাসিস? আমার জন্য তো দীপুই বেস্ট, আমি শুধু একমাত্র ওকেই চাই। ভাইয়া আমাদের বিয়ে হবে নাকি এখন, নাকি তুই চাস আমি আবার উল্টাপাল্টা কিছু করে ফেলি? রাসেল তাড়াতাড়ি রিয়ার হাত ধরে বলল, বোন এখানে তোদের বিয়ে হবে, চিন্তা করিস না। কাজী সাহেব বিয়ে শুরু করেন। আঙ্কেল আমাকে রিয়ার পাশে বসিয়ে বলল, বেশ ভালোই মানিয়েছে দুইজনকে। সাইমনের বাবা আবার বলে উঠল, কিন্তু এবার ডাক্তার আঙ্কেল রেগে বলল, এই বেটা বাঁচার ইচ্ছা থাকলে এখান থেকে চলে যা, নইলে। রাসেল ওর চাচাকে থামিয়ে বলল, আরে চাচা এত রাগ করার কি আছে? দেখো সাইমন তুমি কিছু মনে করো না, আসলে আমার বোন আর এই ছেলে অনেক আগে থেকে দুইজন দুজনকে অনেক ভালোবাসে। কোনো একটা কারণে ওরা একটু আলাদা ছিল, এখন সব ঠিক হয়ে গেছে, তুমি অন্য কোনো মেয়ে দেখে বিয়ে করে নিও, কেমন? এই কথা শুনে সাইমনের পরিবার সবাই চলে গেল। দেখতে দেখতে আমাদের বিয়ে হয়ে গেল। চাচা শ্বশুর বলে গেল হাসপাতালে নাকি রিয়াকে আরো 2 দিন থাকতে হবে। কি আর করার, আমার বউয়ের পাশে তো আমাকেই থাকতে হবে। রাতে সবাইকে বিদায় করে দিলাম আর বললাম আমি থাকতে আমার বউয়ের পাশে কাউকে লাগবে না। চেয়ারে বসে আছি, তখন রিয়া বলল, দীপু আসো নাকি? আমি বললাম, তোমার কি মনে হয় আমি তোমার পাশ থেকে চলে যাব? যদি আমার বইয়ের কিছু প্রয়োজন হয় তখন কে এনে দিবে? হ্যাঁ। রিয়া আমার হাত ধরে বলল, দরজাটা লাগিয়ে এসো। আমি বললাম, কেন, খোলাই থাক। রিয়া বলল, তোমাকে যেটা বলছি তাই করো, বউয়ের কথা তো শুনতেই হবে। দরজা লাগিয়ে আবার রিয়ার পাশে বসলাম। রিয়া আমার হাত টান দিয়ে বলল, আমার পাশে শুয়ে পড়ো। আমি বললাম, না থাক, আমি এভাবেই ঠিক আছি, অল্প জায়গা, পরে তোমার কষ্ট হবে। রিয়া বলল, এই এত কথা বলো কেন তুমি, যা বলছি তাই করো। রিয়া আমার হাত ধরে টান দিয়ে ওর পাশে শুয়ে দিল। রিয়া আমার বুকের মাঝে জড়িয়ে ধরে সুন্দর করে শুয়ে আছে। আস্তে করে বলল, এখন জায়গা হয়েছে? আমি বললাম, পাগলি, তোমার বুদ্ধি আছে বলতে হবে। রিয়া বলল, বাবু। আমি বললাম, বলো। রিয়া বলল, আজকে আমি অনেক খুশি, তোমাকে আমার জীবন সাথী হিসাবে পেয়েছি, এখন আমার আর কিছুই লাগবে না। রিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, আমিও আজকে অনেক খুশি বাবু। রিয়া বলল, আজকে আমাদের বাসর রাত। হ্যাঁ, এই বাসর রাত নিয়ে আমার অনেক ইচ্ছা ছিল, কিন্তু আজকে দেখো আমি হাসপাতালের বেডে শুয়ে আছি, তোমার ইচ্ছা পূরণ করতে পারি নাই আমি, আমাকে মাফ করে দাও। আমি বললাম, রিয়া এখন কিন্তু বেশি হয়ে যাচ্ছে, এই বিয়ে তো আমাদের দুইজনকে এক করার জন্য হয়েছে, তুমি আগে সুস্থ হও, তারপর ধুমধাম করে আমাদের বিয়ে আবার নতুন করে হবে, তখন আমাদের দুইজনের সব ইচ্ছা পূরণ হবে, সবাই নতুন করে জানবে তুমি আমার বউ, ঠিক আছে তো? রিয়া আমার গালে চুমু দিয়ে বলল, আমার লক্ষ্মী জামাই, অনেক বুদ্ধি আছে দেখি তোমার। আমি বললাম, সে তো আছেই। আচ্ছা রিয়া, কিছু খাবে তুমি? বাইরে থেকে নিয়ে আসবো নাকি? রিয়া বলল, আরে না, লাগবে না কিছু, কিছুক্ষণ আগে তো আম্মু আমাকে খাইয়ে দিয়ে গেছে, তুমি কিছু খেলে নিয়ে আসো। আমি বললাম, আমি তো খাবোই, তবে তোমার ঠোঁট। রিয়া আমার বুকে কিল ঘুষি দিয়ে বলল, যা শয়তান, মুখে কিছু আটকায় না, সব জায়গায় সব বলতে নেই, জানো না তুমি? আমি বললাম, আমি আমার বউকে যা ইচ্ছা তাই বলবো, তোমার কোনো সমস্যা? রিয়া বলল, খুব অধিকার দেখানো হচ্ছে এখন, তাই না? আমি বললাম, এটাই তো স্বাভাবিক, আমার বউয়ের উপর আমি অধিকার দেখাবো না তো কার উপর দেখাবো? রিয়া বলল, আমি কি না করছি তোমাকে? আচ্ছা দীপু, তোমাকে একটা কথা বলবো। আমি রিয়ার মুখ থেকে চুল ছড়িয়ে দিতে দিতে বললাম, এজন্য কি আর অনুমতি নিতে হয় পাগলি, বলো। রিয়া বলল, তাবান্নাকে মনে আছে তোমার? আমি বললাম, ও না থাকলে আমরা হয়তো আজকে আর ফিরে আসতে পারতাম না, তবে আগে তোমার চোখ ভালো হোক, পরে আমরা ওদের গ্রাম থেকে বেরিয়ে আসবো, কেমন? রিয়া বলল, তাহলে ঠিক আছে। আচ্ছা এখন তুমি আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও, আমি একটু ঘুমাই, অনেক ঘুম পেয়েছে আমার। আমি বললাম, তুমি ঘুমিয়ে পড়ো, আমি হাত বুলিয়ে দিচ্ছি তোমার মাথায়। রিয়া আমার ঠোঁটে একটা চুমু দিয়ে বলল, গুড নাইট বেবি, তুমিও ঘুমিয়ে পড়ো। রিয়ার সাথে হাসপাতালে 2 দিন থেকে বাসায় চলে গেলাম, তবে রিয়াকে আমাদের বাসায় যেতে দেয় না,
বলছে চোখ ভালো হওয়ার পরে আবার নতুন করে বিয়ে হবে ধুমধাম করে আমাদের। এরপর এখন আমি আমার বাসায়, রিয়ার বাসায়। এখন আগের থেকেও আরো বেশি কষ্ট হয়, কেন জানেন? বউ আছে, এরপরও বউকে বুকে নিয়ে ঘুমাতে পারি না। এর থেকে কষ্ট আর কি হতে পারে বলেন? তবে প্রতিদিন ওর সাথে ফোনে কথা হয়, তবে মনের আফসোস মিটে না। এটা বুঝবে তারা যারা বিয়ে করছে। তোমরা মেয়ে আমার মনের কষ্ট কি বুঝবে? বউ থাকতেও বউ নাই, আহারে বুকটা ফেটে যায়। দিন রাতে রুমে শুয়ে শুয়ে চিন্তা করছি কেমন হয় যদি রাতের বেলায় রিয়ার সাথে দেখা করি। এখন বর্তমানে ও তো আমার বিয়ে করা বউ। জানালা দিয়ে লাফ দিয়ে বের হলাম, যাতে আমার পরিবার কেউ জানতে না পারে আমি যে রিয়ার সাথে দেখা করতে যাচ্ছি। বাইরে একটা দোকান থেকে রিয়ার জন্য আইসক্রিম কিনলাম আর 100 টাকার ফুচকা। ঘড়িতে এখন প্রায় 11টার কাছাকাছি বাজে। গিয়ে দেখি দারোয়ান বেটা বসে বসে মশা মারছে। আমি গিয়ে ওর হাতে 500 টাকা ধরিয়ে দিতেই বলল, আপনি এই বাসার জামাই, যখন পারেন তখন আসবেন, টাকা লাগবে কেন? আমি বললাম, আরে রাখো, সমস্যা নেই, তবে আমি যে এখানে আসছি কাউকে বলবে না, কেমন? দারোয়ান আমাকে ভিতরে নিয়ে গিয়ে একটা মই দিয়ে বলল, এটা দিয়ে উপরে উঠে দেন, কেউ টেরও পাবে না। মনে মনে বললাম, টাকা দিলেই দেখি সব ওকে। বাবা, বিষয়টা খুব সুন্দর না? শব্দ না করে লাফ দিয়ে ভিতরে চলে গেলাম। রিয়া বিছানায় শুয়ে ঘুমানোর চেষ্টা করছে, বুঝতে পারছি কারেন্টের কারণে ঘুমাতে পারছে না। বাংলাদেশ এই একটাই সমস্যা, গরম পড়লে ওরা কারেন্ট নিয়ে খেলা করে। ইস, আমার জানটা কেমন ঘেমে একাকার হয়ে গেছে। রিয়ার টেবিলের উপর ফুচকার আইসক্রিম রাখলাম। আস্তে আস্তে আমিও বিছানায় উঠে রিয়াকে জড়িয়ে ধরলাম, কিন্তু রিয়ার কোনো রিয়াকশন করে নাই। উল্টো আমাকে প্রশ্ন করলো, এতদিন পর আমার কথা তাহলে মনে হয়েছে স্যারের? রিয়ার কথা শুনে আমি সত্যি অবাক হয়ে গেছি। ও কিভাবে জানে যে আমি এখানে? রিয়াকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বললাম, তুমি কিভাবে জানো রিয়া আমি এখানে এসেছি? রিয়া বলল, তোমার শরীরে আলাদা একটা ঘ্রাণ আছে, যেটা আমার নাকে আসলে আমি বুঝে যাই তুমি আসছো। এখন এভাবে জড়িয়ে না ধরে ছাড়ো তো, গরম লাগছে অনেক। আমি বললাম, ইস, আমার বাবুটা অনেক ঘেমে গেছে, চলো তাইলে আমি তোমাকে গোসল করিয়ে দিই। রিয়া আমার হাত ছাড়িয়ে বলল, সবসময় লুচ্চামি করার ধান্দায় থাকো না। আমি বললাম, আমার বউয়ের সাথে আমি কি করব না করব সেটা আমার মার্জি। এখন ওঠো, গিয়ে দেখো টেবিলের উপর ফুচকার আইসক্রিম রাখা আছে, যেটা পছন্দ হয় সেটা খেয়ে নাও। রিয়া আমার গালে চুমু দিয়ে বলল, আমার লক্ষ্মী সোনা। আমাকে ছেড়ে রিয়ার টেবিলের উপর থেকে একটা আইসক্রিম নিয়ে খেতে লাগলো। আমি রিয়ার দিকে তাকিয়ে বললাম, আচ্ছা রিয়া, তোমার কোনো অসুবিধা হয় না? এই যে তুমি এখন চোখে দেখো না। রিয়া বলল, বাবুর আব্বু একটু হয়, তবে আমার এখন সবকিছু চেনা হয়ে গেছে। বলতে পারো এই বাসার সবকিছু আমি জানি কোথায় কি আছে, তাই এখন আর তেমন অসুবিধা হয় না। আচ্ছা, তুমি কি আইসক্রিম খাবে? আমি বললাম, আগে আমার কাছে আসো, দূর থেকে বললে হবে না তো। রিয়া আমার কাছে এসে আমার কোলে বসলো, আমার মুখের সামনে আইসক্রিম রেখে বলল, নাও খাও। রিয়ার আইসক্রিম সরিয়ে সরাসরি ওর ঠোঁটে আমার ঠোঁট বসিয়ে দিলাম। অনেকক্ষণ পর রিয়া আমাকে ছাড়িয়ে আমার কোল থেকে উঠে বলল, তোমাকে নিয়ে তো আমি অনেক বিপদে আছি, যখনই সুযোগ পাও তখনই সেটা কাজে লাগাও। আমি বললাম, তোমার সাথে দুষ্টমি করতে আমার বেশ ভালোই লাগে, এই তো কারেন্টও এসে গেছে। রিয়া বলল, আচ্ছা বাবু, এখন অনেক রাত হয়ে গেছে, যাও বাসায় গিয়ে ঘুমাও। আমি বললাম, আজকে কি চলে যেতে? সেই হাসপাতাল থেকে আসার পর তোমাকে একটু বুকের মাঝে নিয়ে ঘুমাই নাই, আজকে আমার সেই ইচ্ছাটা পূরণ করবো না? এভাবে চলে যাব? এটা তো হতে পারে না। রিয়া বলল, দীপু, বোঝার চেষ্টা করো, কয়েকদিন পর তো আমি তোমার কাছেই থাকবো, এখন প্লিজ চলে যাও। আমি বললাম, দেখো রিয়া, আমি তো অন্য কিছুর জন্য এখানে আসি নাই, আসছি তোমাকে বুকের মাঝে নিয়ে একটু ঘুমাবো, সকাল হওয়ার আগেই চলে যাব। রিয়া আস্তে করে বলল, ছেলেদের আমার চেনা আছে, ওরা সুযোগ পেলেই। কিন্তু আমি রিয়ার এই কথাটা শুনে ফেললাম। তার আগেই বললাম, আমি আমার বউয়ের সাথে থাকতে পারবো না। আর কি বললে, ছেলেদের তোমার চেনা আছে? তাহলে থাকো তুমি, আমি গেলাম, আমাকে আর কখনো কল দিবা না। ওয়ানএক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, যা পিএইচডি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার। এই অ্যাপসে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, রকেট ব্যাংক, ক্রিপ্টো, পেপল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টায় 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন, অথবা গুগলে ওয়ানএক্স সার্চ লিখে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড VOTO7 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত পান। লাভ দিয়ে রিয়া আমার কোলে উঠে গেল, কান্না সুরে বলল, আমি তো মজা করছি বাবু। আমি বললাম, তোমার মজা তোমার কাছে রাখো, এই কথাটা তুমি বলতে পারলে আমাকে? রিয়া বলল, এই যে আমি কান ধরে বলছি, আমি অনেক অনেক সরি, আমাকে মাফ করে দাও। আমি বললাম, না, আমাকে ছাড়ো তুমি, আমি চলে যাব। রিয়া আমার গলায় হাত চেপে ধরে বলল, চুপচাপ বিছানার উপর শুয়ে পড়ো, কোনো কথা বললে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, আমাকে রাগিয়ে দিও না একদম। মন খারাপ করে বললাম, যেখানে আমার রাগ দেখানোর কথা সেখানে এই ম্যাডাম রাগ দেখাই, ভালো লাগে না। রিয়া হাসি দিয়ে বলল, সেটা আমার ইচ্ছা। বিছানার উপর শুতেই রিয়া আমার উপর শুয়ে বলল, রাগ করছো বেবি তুমি?
আমি ভঙ্গি সুরে বললাম, অনেক রাগ করছি, তুমি আমাকে এই কথাটা বলতে পারলে আমার বুঝি রাগ হয় নাই? রিয়া বলল, সরি বাবু, আর কখনো বলবো না। আমি বললাম, মনে থাকে জানো। রিয়াকে বুকের মাঝে নিয়ে ঘুমিয়ে গেলাম। সকালে মনে হলো কেউ যেন আমার মুখের উপর পানি দিল। আস্তে করে সামনে হাত দিয়ে রিয়াকে ধরে বললাম, রিয়া বিরক্ত করো না তো, একটু ঘুমাতে দাও। কেন দুলা ভাই, রাতে ঘুম হয় নাই বুঝি? আপু আপনাকে ঘুমাতে দেয় নাই? দুলা ভাই বলল, কে? তাড়াতাড়ি চোখ খুলে সামনে তাকিয়ে দেখি আপু, পাখি আর রাসেল ভাইয়া দাঁড়িয়ে আছে। দরজার কাছে রিয়া ওর মা দাঁড়ানো, আর পাখি মগ হাতে নিয়ে দাঁড়ানো অবস্থায় এই কথাটা বলল। আমি মাথাটা নিচু করে বললাম, তোমরা এত সকালে এখানে কি করছো? আপু হাসি দিয়ে বলল, কেন ভাই, বিরক্ত করলাম নাকি তোরে? আরো ঘুমাবি? রাসেল ভাইয়া মুখ টিপে হাসতে হাসতে বলল, তুমি এখানে কিভাবে আসলে দীপু, বুঝলাম না তো। আমি লজ্জা পেয়ে বললাম, না মানে রিয়া আমার সামনে এসে বলল, এই তোমরা সবাই এখান থেকে যাও তো, আমার স্বামীকে কেউ বিরক্ত করো না একদম। পাখি হাসি দিয়ে বলল, ভালোই তো স্বামী ভক্ত হয়েছো দেখি আপু। যেতে যেতে আপু বলল, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আয়, নাস্তা করে পরে ঘুমাস। সবাই যেতেই রিয়াকে কাছে টেনে বললাম, ওরা এখানে কিভাবে আসলো? তুমি কি দরজা খুলে দিছো? রিয়া মুখ বাঁকিয়ে বললাম, দিয়েছি তো কি করব, দরজা লাগিয়ে বসে থাকবো? আমি বললাম, নিজের ভিতরে তো একটু লজ্জা নেই, আমাকে আর নির্লজ্জ বানিয়েন না। রিয়া বলল, এখন এত কথা আর বলিয়েন না স্যার, যা হয়েছে তা তো হয়েছেই, যান আগে গিয়ে ফ্রেশ হয়ে আসেন। আমি বললাম, আচ্ছা তুমি বসো, আমি আসছি। ফ্রেশ হয়ে বাইরে আসতেই রিয়া বলল, চলো এখন নিচে যাওয়া যাক। আমি বললাম, চলো। রিয়া আমার কাছে এসে বলল, আমাকে কোলে নিয়ে নিচে যাও। আমি বললাম, রিয়া এমনিতেই রাতে এখানে পালিয়ে আসছি, আবার এর মাঝে তোমাকে কোলে নিয়ে নিচে গেলে আমার মান ইজ্জত সব শেষ হয়ে যাবে। রিয়া বলল, তোমার মান ইজ্জতের গুলি মারি, তাড়াতাড়ি করো, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। কি আর করার, বইয়ের হুকুম মানতে তো হবেই। রিয়াকে কোলে নিয়ে নিচে নামতেই সবাই আমাদের দিকে মুস্কি মুস্কি হাসতে লাগলো। চাচা শ্বশুর বলে উঠলো, দুজনের মাঝে ভালোই তো মিল আছে দেখছি। পাখি ওর চাচার কথার উত্তর দিয়ে বলল, এটাই হলো খাঁটি ভালোবাসা। পাখি আমার দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, দুলা ভাই আপনার তো এখানে আসা নিষেধ, কিন্তু কিভাবে এখানে আসলেন? আমার মাথায় তো আসছে না, নাকি মই দিয়ে? রিয়া পাখিকে ধমক দিয়ে বলল, পাখি চুপচাপ নাস্তা করতো, তো দুলা ভাই এমনি অনেক লজ্জা পেয়েছে আজকে, আর বলিস না কিছু। দেখেন দেখেন আমার বউ এসব কি কথা বলছে। এভাবে হাসি দুঃখ মিলিয়ে 2 মাস চলে গেল। আজকে রিয়ার চোখের অপারেশন হয়েছে। চাচা শ্বশুর কেবিন থেকে বেরিয়ে বলল, সব ঠিক আছে, আমাদের মেয়ে আবার সবকিছু নতুন করে দেখতে পাচ্ছে। এখন সবাই গিয়ে এক এক করে দেখা করে আসো। এক এক করে সবাই গিয়ে দেখা করলো। এখন আমার পালা। আস্তে করে দরজা খুলে ভিতরে ঢুকলাম। রিয়া ওর চোখের মাঝে হাত দিয়ে ঢেকে আছে। আমি গিয়ে ওর মাথার কাছে বসলাম। রিয়া আস্তে আস্তে হাত ছড়িয়ে, কোনো কথা নেই, সরাসরি আমার বুকের মাঝে ঝাঁপিয়ে পড়ে কান্না করতে লাগলো। আমি ওর মাথায় হাত দিয়ে বললাম, কি হয়েছে পাগলি, এভাবে কান্না করার কি আছে, আমি তো আছি তোমার পাশে। রিয়া কান্না সুরে বলল, তোমাকে আমি আজকে নিজ চোখে দেখবো আমার নতুন করে, এর থেকে আর কি খুশির খবর হতে পারে। রিয়াকে ছাড়িয়ে ওর চোখের পানি মুছে দিলাম। রিয়ার চোখের দিকে তাকিয়ে বললাম, আমার রিয়া আবার চোখে দেখতে পারছে, আজকে আমি অনেক অনেক খুশি। এই খুশির দিনে বলো তুমি আমার কাছে কি চাও, যা চাইবে তাই দিব। রিয়া আমার কপালে একটা চুমু দিয়ে বলল, সত্যি দিবে? আমি বললাম, তুমি শুধু একবার বলেই দেখো না। হঠাৎ করে রিয়ার মুখটা লজ্জায় লাল হয়ে গেল। আমি ওর ঠোঁটে হাত দিয়ে বললাম, কি ব্যাপার রিয়া, হঠাৎ করে এত লজ্জা পাওয়ার কি আছে? রিয়া বলল, না মানে আমার খুব ইচ্ছা, আমার একটা মেয়ে হবে, আমি তার সাথে খেলা করব, তাকে নিয়ে ঘুরবো, নিজ হাতে ওকে আমি খাইয়ে দিব, তোমাকে বাবা বলে ডাকবে আর আমাকে আম্মু বলে। এটা বলে রিয়া আমার বুকে মুখ লুকালো। আমি রিয়ার মাথায় হাত দিয়ে বললাম, পাগলি মেয়ে, আমাদের সবকিছু হবে, কিন্তু এত তাড়াতাড়ি নয়, আগে তুমি সুস্থ হও, পরে এইসব বিষয় নিয়ে চিন্তা করে দেখবো, কেমন? রিয়া বলল, সত্যি তো? আমি বললাম, বাবা, 3 সত্যি। এখন তাড়াতাড়ি আমাদের বিয়েটা হয়ে গেলেই বাসি, আমার আর তোমাকে ছাড়া থাকতে মন চায় না। রিয়া বলল, মা চিন্তা করো না বাবু, আমি আগে বাসায় যাই, সবকিছু এমনি ঠিকঠাক হয়ে যাবে। আজকে 5 দিন চলে গেল, রিয়া আর আমার বিয়ে আবার নতুন করে আজকেই হবে। সকাল থেকে রিয়াকে দেখতে পারছি না, মনটা কেমন কেমন জানি আনচান আনচান করছে, তাও নিজেকে শান্ত রাখলাম। দেখতে দেখতে আমাদের বিয়েটাও আবার নতুন করে হয়ে গেল। রাত 10টার দিকে আমি রুমে ঢুকলাম। তবে অন্য দিনের তুলনায় আজকে আমার অনেক ভয় লাগছে। কেন লাগছে সেটা বলতে পারবো না, হয়তো আজকে আমার বাসর রাত বলে। রিয়া বিছানা থেকে উঠে আমাকে সালাম করলো। আমি রিয়াকে বিছানার উপর বসিয়ে বললাম, আজকে তুমি খুশি তো? রিয়া বলল, বাবু, অনেক অনেক খুশি হয়েছি আমি বললাম, এই দিনটার অপেক্ষায় আমিও ছিলাম জানো। রিয়ার ঘুমটাটা সরিয়ে বললাম, আমার কাছে তুমি এই পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে ছিলে, আর সারা জীবন থাকবে। রিয়া আমার বুকের উপর শুয়ে বলল, সত্যি আমি তোমার কাছে সবচেয়ে সুন্দরী? আমি বললাম, দেবী, আমার বউ আমার কাছে সবচেয়ে বেস্ট। রিয়া লজ্জার ভাব ধরে বলল, তাহলে চলো কোথাও হারিয়ে যাই। আমি না বোঝার ভান করে বললাম, কই যাব আর কই হারাবো? রিয়া আমার ঠোঁটে চুমু দিয়ে বলল, বোকা ছেলে, বুঝেও না বোঝার ভান করো কেন? হ্যাঁ আর কি, যেখানে মেয়ের সম্মতি আছে সেখানে বেশি দেরি করে লাভ নেই। রুমের লাইটটা বন্ধ করে দিলাম আর বাকিটা ইতিহাস করে দিলাম।
সকালে রিয়ার ডাকে আমার ঘুম ভাঙলো। দেখে মনে হচ্ছে রিয়া সকাল সকাল গোসল করে এসেছে। আমি ওকে জড়িয়ে ধরে বললাম, এত সকালে উঠে কি করব? রিয়া বলল, কি করব মানে? হেলিকপ্টার রেডি আছে, আমাদের যেতে হবে। আমি রিয়ার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বললাম, হেলিকপ্টার রেডি আছে মানে? বুঝলাম না। রিয়া আমার হাত ছাড়িয়ে বলল, আরে আমার বোকা জামাই, আমাদের তো বিয়ে হয়ে গেছে, তাই ভাবলাম কোথা থেকে একটু বেরিয়ে আসি। তাই ভাবলাম তামান্নাকেও দেখে আসা হলো, ওদের গ্রামটা ঘোরার বাকি ছিল আমার, সেটাও দেখে আসলাম। আমি বললাম, কিন্তু তোমাদের বাসায় তো যেতে হবে না? রিয়া বলল, আরে এইসব আমার উপর ছেড়ে দাও, আর আমার বাবার সাথে কথা হয়েছে, তোমাকে চিন্তা করতে হবে না। আমি বললাম, এই না হলে আমার বউ, আমার কিছু করতে হয় না, তার আগে আমার বউ সবকিছু রেডি করে ফেলে, আমি তো এখন শুধু বসে বসে খাবো। রিয়া বলল, সে পরে দেখা যাবে, আগে চলো। সবকিছু রেডি করে সবার থেকে বিদায় দিয়ে রওনা দিলাম। যেতে যেতে অনেকটা সময় হয়ে গেল। যখন মরুভূমিতে আমাদের হেলিকপ্টার ল্যান্ড করলো, তাকিয়ে দেখি তামান্নাদের গ্রামে অনেকে এখানে দাঁড়িয়ে আছে। রিয়াকে নিয়ে হেলিকপ্টার থেকে নামলাম। লাইলি আমাদের দেখে আমাদের কাছে এগিয়ে আসলো, এসে জিজ্ঞেস করলো, সত্যি তোমাদের জুটিটা বেস্ট তো? বিয়ে হয়ে গেছে কি তোমাদের? আমি একটা হাসি দিয়ে বললাম, তবে আগের মতো আর মিথ্যা বিয়ে না, সত্যি সত্যি বিয়ে হয়েছে আমাদের। তো তামান্নার সাথে কি দেখা করা যাবে? রিয়া আমার দিকে তাকিয়ে বলল, রাজমাতাকে তামান্না বলছো যে? রিয়ার দিকে তাকিয়ে হাসি দিয়ে বললাম, ও আমার ফ্রেন্ডের মতো, আর বিশেষ করে ওর ভিতরে কোনো অহংকার নেই। সেই দিন তুমি রাগ করে চলে গেলে। লাইলি আমাদের থামিয়ে বলল, এখন কি কথা বলবে নাকি যাবে? রিয়া আমার হাত শক্ত করে ধরে বলল, চলো। কিন্তু আমাদের বেশি দূরে যেতে হয় নাই, তামান্না নিজেই আমাদের বরণ করে নিতে আসছে। আমাদের দেখে দূর থেকে একটা হাসি দিয়ে বলল, আমি জানতাম সত্যিকারের ভালোবাসা জয় সবসময় হয়। তো কবে বিয়ে হয়েছে তোমাদের? আমি কিছু বলার আগে রিয়া বলে উঠল, এই তো গতকাল আমাদের বিয়ে হয়েছে, আর আজকেই আপনাকে দেখতে চলে আসলাম। তামান্না আমাদের ধন্যবাদ জানিয়ে বলল, সংসার জীবনে সুখী হও তোমরা, আর তোমরা এখানে যা কয়েকদিন থাকবে আমার বাসায় একসাথে থাকবে, কারণ তোমরা আমার কাছে বেস্ট অতিথি। বিশেষ করে দীপু, ওকে তো আমি আমার ফ্রেন্ড মনে করি। রিয়াকে ছেড়ে তামান্নার সাথে হাত মিলিয়ে বললাম, এজন্যই তো বিয়ের পরের দিন বন্ধুর সাথে দেখা করতে চলে এলাম। তামান্না হাসি দিয়ে বলল, রাস্তায় কোনো কথা বলা যাবে না, আগে বাসায় চলো। আমাদের জন্য আলাদা করে গাড়ি আনা হয়েছে, আর পাইলটকে লাইলি অন্য কোথাও নিয়ে গেল। রিয়া আমার হাত ধরে বলল, আমি কয়েকদিন তোমার সাথে ছিলাম না, আর এর ভিতরেই তামান্না তোমার ফ্রেন্ড হয়ে গেল। রিয়ার হাত ধরে ওর চোখে চোখ রেখে বললাম, সংসার ভেঙে দেয় কেন জানো? যদি সন্দেহ জিনিসটা চলে আসে। আমি এমন কোনো কাজ করি নাই যার জন্য তুমি আমাকে সন্দেহ করবে। তুমি ছাড়া আমি অন্য কোনো মেয়েকে নিয়ে স্বপ্ন দেখতে পারি নাই, তাই বলছি। আমাকে থামিয়ে দিয়ে রিয়া বলল, সরি বাবু, আমি তো এমনি মজা করলাম তোমার সাথে। আমি জানি তামান্না কতটা ভালো। বাসার ভিতরে যেতেই তামান্না বলল, যাও আগে গোসল করে ফ্রেশ হয়ে আসো, এমনি যেই গরম পড়ছে বাবা। রিয়ার সাথে ভিতরে গিয়ে বললাম, কি ম্যাডাম, সেই দিনের মতো কি আবার চোখ বন্ধ করতে হবে নাকি? রিয়া আমার চোখের দিকে চোখ গরম করে তাকিয়ে বলল, আমি আর তোমার মাঝে কোনো পার্থক্য আছে এখন? তুমি আমার স্বামী, আমার সবকিছুই তো তোমার, তো এত কথা বলতে হবে না, বুঝলে? আমি বললাম, বুঝে গেছি ম্যাডাম। 3 দিন তামান্নাদের এখানে থেকে আবার বাসায় চলে গেলাম। কিন্তু বাসায় গিয়ে দেখি সাইমন ভিতরে বসে ওর পরিবার সহ। আমাদের দেখে আমার সাথে হাত মিলিয়ে সাইমন বলল, আমি কেমন আছি? বললাম, ভালো। সাইমনকে প্রশ্ন করলাম, কিন্তু তুমি হঠাৎ এখানে কি মনে করে? বন্যা আমার কাছে এসে আমাকে দূরে নিয়ে বলল, আমি সাইমনকে বিয়ে করব, ওকে আমার অনেক পছন্দ হয়েছে, তাই বাবা বিয়ের কথা বলছে ওদের সাথে। আমি মাথায় হাত দিয়ে বললাম, শেষমেশ এই ছেলেকে তোর পছন্দ হয়েছে, মনটা চাইছে? রিয়া বন্যার উদ্দেশ্য করে বলল, ভালো চয়েস আছে তোমার, বলতে হবে, কিন্তু শেষমেশ এই ছেলেকেই তোমার পছন্দ হবে সেটা আমি জানতাম না। আমি রিয়াকে ধরে রুমে নিয়ে এসে বললাম, সাইমন ছেলেটা ভালো আছে রিয়া। রিয়া বলল, এতটা ভালো নাই, তবে তুমি একটু খোঁজখবর নিয়ে দেখো কেমন। আমি বললাম, এটাই করতে হবে। রিয়ার কথায় আমিও সাইমনের খোঁজখবর নিলাম, তবে ভালোই আছে সাইমন, এতটা খারাপ নয়। 2-1টা মেয়ের সাথে প্রেম করে, বলছে বিয়ের পর সব ছেড়ে দিবে আর বন্যার সাথে লন্ডনে চলে যাবে। সেই দিন মায়ের পরিবার সবাই আমাদের বাসায় আসছিল। হাইমের সাথে নাকি মায়ের বিয়ে হবে, শুনে বেশ ভালোই লাগলো। আমিও জানতাম হাইম মায়াকে পছন্দ করে, তবে এখন আমি আমার রিয়াকে অনেক ভালোবাসি, অনেক সুখে আছি আমরা। কিন্তু আজকে অফিসে যাওয়ার পথে হুবহু রিয়ার মতো কাউকে দেখলাম, যেটা দেখে আমার শ্বাস প্রশ্বাস এক মুহূর্তের জন্য যেন বন্ধ হয়ে গিয়েছিল। এক রিয়া আমার বউ, তাহলে একে কোনোদিন দেখে নাই তো, নাকি রিয়ার কোনো যমজ বোন আছে? বিকালে অফিস থেকে যখন বের হব, আবার সেই হুবহু নকল রিয়ার সাথে আবার আমার দেখা হলো। আমাকে দেখে শুধু একটা মুচকে হাসি দিয়ে চুল উড়িয়ে চলে গেল, হাতে একটা চিঠি দিয়ে গেল, যেটাতে লেখা ছিল, আমি আপনার খুব কাছের একজন মানুষ। আমিও আর কিছু চিন্তা করি নাই, হাসি দিয়ে বাসার দিকে যাচ্ছি, কারণ মেয়েটাকে আমি চিনে ফেলেছি। তো এভরিওয়ান, গল্পটি এখানে শেষ হচ্ছে। আর হ্যাঁ, ভিডিও শুরুতেই বলছিলাম কিছু ইম্পর্টেন্ট কথা বলবো, তোমরা শুনে যেও। তো তোমরা সবাই মন দিয়ে একটা কথা শোনো।
একটা গল্প তো আর একদিনে হয়ে যায় না, অনেক চিন্তা ভাবনা করার পরে একটা গল্প লেখা হয়। তোমরা চাইলে নিজেরাও একটা গল্প লিখে ট্রাই করতে পারো যে কতটা কষ্ট হয় একটা গল্প বানাতে। তো যাই হোক, আমি ওই বিষয় নিয়ে কথা বলতে চাই না। তো তোমরা যেহেতু এই গল্পের সিজন 2 চাইছো, ইনশাল্লাহ অবশ্যই আমি এই গল্পের সিজন 2 নিয়ে আসবো। গল্প লেখার কাজ চলছে, গল্প লেখা শেষ হলেই আবার এই গল্পের সিজন 2 নিয়ে আসবো। আর তার আগে আরেকটা নতুন গল্প নিয়ে আসবো। আশা করি তোমরা আমার পাশেই থাকবা। তো যাই হোক, এই গল্পটি কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। ধন্যবাদ।